আচ্ছা, ক্ষুধিত পাষাণ। ক্ষুধিত বলতে আমরা কি বুঝতে পারছি? ক্ষুধিত বলতে এখানে কি বোঝা যাচ্ছে? ক্ষুধিত মানে ক্ষুধার্ত, আর পাষাণ অর্থ, পাষাণ বলতে কি বোঝায়? নিষ্ঠুর, নির্মম, হার্টলেস, মায়াদালা নেই। তো ওটা ওই পাষাণ বলতে ওটা হচ্ছে পাষণ্ড। পাষণ্ড বলতে পাষাণ বুঝায়, কিন্তু এই পাষাণের অর্থ হচ্ছে পাথর। ঠিক আছে, পাথর। তার মানে ক্ষুধিত পাষাণ অর্থ হচ্ছে ক্ষুধার্ত পাথর। এই ক্ষুধিত পাষাণ গল্পটিতে আমরা একটা শ্বেত পাথরের প্রাসাদ দেখতে পাবো। শ্বেত পাথরের একটি প্রাসাদের কথা এই গল্পটিতে উল্লেখ করা আছে। শ্বেত পাথরের প্রাসাদ। শ্বেত পাথরের একটি প্রাসাদ দেখতে পাবো। এই প্রাসাদটিকে নিয়ে ক্ষুধিত পাষাণ গল্পটি রচিত, এবং বলা হচ্ছে যে এই শ্বেত পাথরের প্রাসাদটি অনেক দিন যাবৎ ক্ষুধার্ত হয়ে আছে। কিসের জন্য? জীবিত একটা সত্তাকে। জি, ও গত ক্লাসে কি বানান পড়িয়েছিলাম? ও আচ্ছা, বানানের কয়টা নিয়ম পড়িয়েছিলাম? 6টা, বাকি 4টা বাকি আছে তো। ও, আমাকে রিমাইন্ড করে দিতে হতো। ওকে, আচ্ছা, বানানের 4টা নিয়ম আমি পড়িয়ে দিব, সমস্যা নয়। আমরা গল্প শুরু করি, কারণ গল্পগুলোতে অনেক সময় লাগে। বিশেষ করে ক্ষুধিত পাষাণ গল্পটা একটু অন্যান্য গল্প থেকে একটু আলাদা ধরনের, তো এটা পড়তে বেশি সময় লাগবে। ফোন অফ থাকবে। ফোন অফ থাকবে। আচ্ছা, যাই হোক, ক্ষুধিত পাষাণ গল্পটির লেখার সময়কাল নিয়ে কিছুটা মতভেদ আছে। কারণ কোথাও কোথাও বলা হয়েছে ক্ষুধিত পাষাণ গল্পটি রবীন্দ্রনাথ 1875 সালে লিখেছিলেন, আবার কোথাও বলা আছে রবীন্দ্রনাথ 1897 সালে লিখেছেন। ঠিক আছে, তো যাই হোক, রবীন্দ্রনাথ মোট কতটি ছোট গল্প লিখেছে? 119টি। 119টি। তালহা কয়টি বলেছিল? আচ্ছা, তো রবীন্দ্রনাথ 119টি ছোট গল্প লিখেছিল। এই 119টি ছোট গল্পের ভিতরে বিভিন্ন টাইপের গল্প ছিল। তার মধ্যে রবীন্দ্রনাথ কিছু ভৌতিক টাইপের গল্প লিখেছিল। সেগুলো হলো কঙ্কাল, কঙ্কাল, মণিহারা, নিশীথে, জীবনমৃত। কঙ্কাল, কঙ্কাল বানান কি পড়ে মনে হচ্ছে? কঙ্কাল, মণিহারা, নিশীথে,
ওকে। আচ্ছা, ক্ষুধিত পাষাণ গল্পে আমরা 7টি ভৌতিক ঘটনা দেখতে পাবো, 7টি, ঠিক আছে। আর এই গল্পটিতে মূল চরিত্র খুব কম। তারা মানে অতিথি গল্পে যেমন আমরা অনেকগুলো চরিত্র পেয়েছিলাম, ক্ষুধিত পাষাণ গল্পে খুব কম চরিত্র আমরা পাবো। তাহলে বোঝা গেল ক্ষুধিত পাষাণ আসলে কি? ক্ষুধার্ত পাথর। ঠিক আছে, আমরা গল্পটা শুরু করি। এখানে বলা হয়েছে, আমি এবং আমার আত্মীয় পূজার ছুটিতে দেশ ভ্রমণ সারিয়া কলিকাতা ফিরিয়া আসিতেছিলাম। এমন সময় রেলগাড়িতে বাবুটির সঙ্গে দেখা হয়। তাহার বেশভূষা দেখিয়া প্রথমটা তাহাকে পশ্চিম দেশীয় মুসলমান বলিয়া ভ্রম হইয়াছিল। আচ্ছা, আমরা একটা ব্যাপার আছে এই গল্পটাতে। গল্পের শুরুতে গল্প কথক যিনি থাকেন তাকে আমরা লেখক মনে করতে পারি, ঠিক আছে। যে গল্পটা যিনি লিখছেন তিনি গল্পটা বলছেন। শুরু করলো কিভাবে? আমি এবং আমার আত্মীয় পূজার ছুটিতে, মানে আমি হচ্ছে গল্প কথক এবং আমার আত্মীয় পূজার ছুটিতে দেশ ভ্রমণ, মানে আমরা পূজার ছুটিতে বাইরে কোথাও ঘুরতে গিয়েছিলাম। রবীন্দ্রনাথ কিন্তু দেশ ভ্রমণ বলতে ঘুরে বেড়ানোটাকে বুঝিয়েছে। অতিথিতেও আমরা পেয়েছি না, জমিদার বাবু দেশ ভ্রমণ করে বাড়ি ফিরছিল, ঠিক সেরকম। তো গল্প কথক এবং তার আত্মীয় পূজার ছুটি শেষ করে তার দেশে কলকাতায় ফিরছিল। তখন ট্রেনের মধ্যে একজন আগন্তুকের সঙ্গে দেখা হয়। অজ্ঞাতনামা একজন ব্যক্তির সাথে দেখা হয়। তাকে প্রথম দর্শনে এই গল্পকথকের দেখে কি মনে হয়েছিল? পশ্চিম দেশীয় মুসলমান। হয়তো ভারতে তো মুসলমান হিন্দু সব শ্রেণীর মানুষই থাকে, তো তাকে দেখে প্রথমত মনে হয়েছিল কি পশ্চিম দেশীয় মুসলমান। কিন্তু কিছু সময় কথাবার্তা করে মনে হলো প্রথমত মুসলমান বলে ভুল হয়েছিল, পরে বুঝলো যে না, সে মুসলমান নয়, সে আমাদের মতোই হিন্দু। আচ্ছা, এরপরে যেটা হয়, গল্পের শুরুতে যিনি গল্পকথক থাকেন, গল্পের কিছু দূর মাত্র যাওয়ার পরে আমরা দেখব যে গল্পকথক পরিবর্তিত হয়েছে। গল্পকথক শ্রোতা এবং গল্পটা আরেকজন বলছে। এই গল্পটা কিন্তু মনোযোগ দিয়ে না শুনলে কিছুটা ডিফিকাল্ট আছে ধরতে পারা। তো আমরা দেখতে পাচ্ছি প্রথম ছিল গল্পকথক তিনি পরবর্তীতে হয়ে যান শ্রোতা। গল্পকথক গল্প আরেকজন বলতে থাকে, আর যিনি শ্রোতা এই গল্পে তিনি হচ্ছেন গল্পের লেখক। তার মানে আমরা ধরে নিতে পারি তিনি রবীন্দ্রনাথ, ঠিক আছে। জি, হ্যাঁ, তবে অতটা কঠিন না। এখানে প্রথম একজন গল্প শুরু করে, তারপরে দেখা যায় যে গল্পটা শুরু করেছে সেই গল্পটা শুনছে, সে হচ্ছে শ্রোতা। ব্যাপারটা এরকম। আচ্ছা, যাই হোক, এরপর আমরা দেখি পৃথিবীর সকল তাহার কথাবার্তা শুনিয়া আরো ধাঁধা লাগিয়া যায়। মানে যে আগন্তুক ব্যক্তির সাথে দেখা হলো, তার সাথে কিছুক্ষণ কথাবার্তা বলার পরে আরো বেশি কি হলো, গল্পকথক এবং তার আত্মীয় কি হয়ে গেল? ধাঁধা লাগিয়া যায়। মানে কি? মানে কনফিউজড হয়ে গেল। কেন কনফিউজড হলো? তাহার সহিত প্রথম বিষয়ে এমন করিয়া আলাপ করিতে লাগিলেন, পৃথিবীর সকল বিষয়ে এমন করিয়া আলাপ করিতে লাগিলেন যেন তাহার সহিত প্রথম পরামর্শ করিয়া বিশ্ববিধাতা সকল কাজ করিয়া থাকেন। বিশ্ব সংসারের ভিতরে যে এমন সকল অশ্রুতপূর্ব নিগূঢ় ঘটনা ঘটিতেছিল, রুশিয়ানরা যে এতদূর অগ্রসর হইয়াছে, ইংরেজদের যে এমন সকল গোপন মতলব আছে, দেশীয় রাজাদের মধ্যে যে খিচুড়ি পাকিয়া উঠিয়াছে, এ সমস্ত কিছু না জানিয়া আমরা সম্পূর্ণ নিশ্চিত হইয়াছিলাম। কিছু বোঝা গেল? মাথায় ঢুকছে না। ব্যাপারটা হলো, এই গল্পটা কখন লেখা হয়েছিল?
1800 শতকে, তাই না? তখন কি ব্রিটিশ সরকার ছিল। তো তখনকার প্রেক্ষাপটে বলা হয়েছে যে ইংরেজদের ভিতর কি কি ঘটছে, কি ষড়যন্ত্র চলছে। এখানে খিচুড়ি পাকানো মানে ষড়যন্ত্র। এখানে ইংরেজদের ভিতর কি কি চলছে, রুশিয়ান মানে রাশিয়ান, মানে রাশিয়ানদেরকে বলা হয়েছে। মানে এখানে বলা হয়েছে যে গল্প, যে আগন্তুক, যে অজ্ঞাতনামা একজন আগন্তুক ব্যক্তিকে ট্রেনের মধ্যে তারা পেল, সেই লোক সর্বজ্ঞানে জ্ঞানী। মানে সে রাশিয়ার মানুষরা কি করছে, তাদের মধ্যে কি হচ্ছে, আবার ভারতবর্ষে ইংরেজদের মধ্যে কি ষড়যন্ত্র চলছে, সব বিষয়ে তার জ্ঞান আছে। এ কারণে এই গল্পকথক এবং তার আত্মীয় খুব ইমপ্রেসড হয়ে গেল। কার প্রতি? এই অজ্ঞাতনামা ব্যক্তিটির প্রতি। বোঝা গেল? আচ্ছা, এই সমস্ত কিছু না জানিয়া সম্পূর্ণ নিশ্চিন্ত হইলাম। এটা দিয়ে কি বুঝান? মানে এ সমস্ত বিষয়ে এই গল্পকথক এবং তার আত্মীয়টি একদমই অজ্ঞাত ছিল, আননোন ছিল, কিচ্ছু জানতো না। তাই এই লোকটি যা কিছু বলছে সব কিছুই তারা বিশ্বাস করছে। আচ্ছা, তারপরে আমাদের নবপরিচিত আলাপিটি ঈষৎ হাসিয়া কহিলেন, মানে এটা একটা হচ্ছে একটা মন্ত্র পড়লেন, এটা একটা মন্ত্র পড়লেন। আমরা এই প্রথম ঘর ছাড়িয়া বাহির হইয়াছি, সুতরাং লোকটির রকম সকল দেখিয়া অবাক হইয়া গেলাম। মানে এখানে বলেছে আত্মীয়টি এবং গল্পকথক কখনোই বাইরে ভ্রমণ করতে বের হয়নি, এই প্রথমই বের হয়েছে। যার কারণে বাইরের মানুষ সম্বন্ধে তাদের সেরকম ধারণা কম আছে। যার কারণে এই লোকটি যা কিছু বলছে সব কিছুই তাদের কাছে খুব অবাক করার মতো মনে হচ্ছে। আচ্ছা, লোকটা সামান্য উপলক্ষে কখনো বিজ্ঞান বলে, কখনো বেদের ব্যাখ্যা করে, আবার হঠাৎ কখনো পার্সির বয়াত আওড়াইতে থাকে। বিজ্ঞান, বেদ এবং পার্সি ভাষায় আমাদের কোনোরূপ অধিকার না থাকাতে তাহার প্রতি আমাদের ভক্তি উত্তর উত্তর বাড়িতে লাগিল। মানে এই আগন্তুক লোকটির প্রতি তারা এত বেশি কৌতূহলী হয়ে উঠল যে কখনো লোকটি পার্সি ভাষায় কথা বলছে, কখনো লোকটি বেদের ভাষায় কথা বলছে, কখনো লোকটি বিজ্ঞানের কথাও বলছে। পার্সি ভাষা বলতে কি বোঝায়? ফার্সি না, পার্সিয়ান, পার্সিয়ান, ইরানি ভাষা, পার্সিয়ান ভাষা। তো দেখা যাচ্ছে যে এই অজ্ঞাতনামা আগন্তুকটি বিভিন্ন ভাষাতেও কথা বলতে পারে, মানে তাদেরকে ইমপ্রেস করার মতো তার মধ্যে সমস্ত কোয়ালিটিই আছে। আপনার আইডি নাম্বার কত? লাস্টের ডিজিট 0। আচ্ছা, অ্যাবসেন্ট হবেন, তাহলে যেতে পারবেন, সমস্যা নাই। আচ্ছা, কোথায় ছিলাম? পার্সি ভাষা, মানে 3 ভাষায় কথা বলছিল। আর এই গল্পকথক এবং তার আত্মীয়টি খুব ইমপ্রেসড হচ্ছিল। এমনকি তার আইডি কত ছিল? 056। আইডি কত ছিল? 055। না ঠিক আছে, 56 আছে। ওকে, 1 ঘন্টা আগে চলে যাচ্ছিল। আচ্ছা, তো এখানে বলেছে এমনকি আমার থিওসফিস্ট আত্মীয়টির মনে দৃঢ় বিশ্বাস হইল যে আমাদের এই সহযাত্রীর সহিত কোনো রকমের অলৌকিক ব্যাপার কিছু একটা আছে, কোনো একটা অপূর্ব ম্যাগনেটিজম বা দৈব শক্তি অথবা সূক্ষ্ম শরীর অথবা ওইভাবে একটা কিছু।
তিনি এই অসামান্য লোকের সমস্ত সামান্য কথা ভক্তি বিহ্বল মুগ্ধভাবে শুনিতেছিলেন এবং গোপনে নোট করিয়া লইতেছিলেন। আমার ভাবে বোধ হইল অসামান্য ব্যক্তিটিও গোপনে তাহা বুঝিতে পারিয়াছিলেন এবং কিছু খুশি হইয়াছিলেন। মানে এটা দিয়ে বুঝালো থিওসফিস্ট মানে কি? থিওসফিস্ট মানে হচ্ছে যারা অতি প্রাকৃত ভৌতিক কুসংস্কারে বিশ্বাস করে। ভৌতিক বিষয়বস্তুতে বা অতি প্রাকৃত বিষয়বস্তুতে, অলৌকিক বিষয়বস্তুতে বা কুসংস্কারে যারা খুব মনে প্রাণে অন্ধভাবে বিশ্বাস করে তাদেরকে থিওসফিস্ট বলা হয়। তো এই গল্পকথকের আত্মীয়টি কি ছিল? থিওসফিস্ট। যার কারণে তার কাছে মনে হচ্ছিল যে এই অজ্ঞাতনামা অসামান্য ব্যক্তিটি, অসামান্য কেন? যে সর্ব বিষয়ে সে জ্ঞানী এবং খুব বেশি বুদ্ধিমান এবং খুব সুন্দর করে গুছিয়ে কথা বলছে, এত সুন্দর করে গুছিয়ে কথা বলছে যে তার কথার আকর্ষণে এই দুজন মুগ্ধ হয়ে তার কথা শুনছে। তো যার কারণে এই অসামান্য ব্যক্তিকে তার আত্মীয়টি কি মনে করলো? যে হয়তো এই ব্যক্তির মধ্যে কোনো একটা দৈব শক্তি বা অলৌকিক ব্যাপার আছে, যার কারণে ম্যাগনেটের মতো সে আমাদেরকে আকর্ষণ করছে, হয়তো বা তার ভিতরে কোনো ম্যাগনেটিজম আছে। আর এমন সেই আত্মীয়টি কি করলো? তার কথা শুধু ভক্তি সহকারে শুধু শুনছিলই না, সে একটা ছোট নোটবুকে তার কথাগুলো লিখেও রেখে দিচ্ছিল। মানে এতটাই গুরুত্ব দিচ্ছে, কথাগুলো শুনলে যদি আমি ভুলে যাই এ কারণে সে লিখেও রেখে দিচ্ছিল। যে কোনো সামান্য কথাকেও সে খুব গুরুত্ব দিয়ে লিখে রাখছিল। কোথায়? তার একটা ছোট নোটবুকে। আর এই ব্যাপারটা গল্পকথক মনে করলো যে এই আগন্তুক ব্যক্তিটি এই ব্যাপারটা মনে হয় বুঝতে পেরেছিল, যার কারণে সে এটা বুঝে আরও বেশি খুশি হচ্ছিল এবং আরও বেশি করে কথা বলছিল। ঠিক আছে? তো এতটুকুতে আমরা কি বুঝতে পারলাম? গল্পের শুরুটাতে আমরা কি বুঝতে পারলাম? একজন গল্পকথক এবং তার আত্মীয় পুজোর ছুটি শেষ করে ট্রেনে উঠে বাড়ি ফিরছিল। কোথায়? কলকাতা ফিরছিল। ঠিক সে সময় ট্রেনের মধ্যে একজন অদ্ভুত ধরনের অজ্ঞাত ব্যক্তির দেখা পেল, যে কিনা সারা বিশ্ব সম্বন্ধে সমস্ত জ্ঞান রাখে। এবং গল্পকথকের কাছে মনে হলো যে বিশ্ব স্রষ্টা, বিশ্ব বিধাতা যেন তার সাথে পরামর্শ করে সব কিছু করে থাকেন। এখানে রবীন্দ্রনাথ একটা কথা বলেছে যে বিশ্ব সংসারের ভিতরে কোথায় ছিল? বিশ্ববিধাতা সকল কাজ করিয়া থাকেন, তাহার সহিত প্রথম পরামর্শ করিয়া যেন বিশ্ববিধাতা সকল কাজ করিয়া থাকেন। এটা দিয়ে কি বোঝানো হয়েছে? যে বিশ্ববিধাতা যেন তার সাথে পরামর্শ করেই সব কাজ করেন, এতটাই জ্ঞানী তাকে মনে হয়েছে। আচ্ছা, এরপর দেখি গাড়িটি আসিয়া জংশনে থামিলে আমরা দ্বিতীয় গাড়ির অপেক্ষায় ওয়েটিং রুমে সমবেত হইলাম। মানে ট্রেনটি যখন স্টেশনে আসলো, সেকেন্ড আরেকটা ট্রেনে ওঠার জন্য তারা ওয়েটিং রুমে ওয়েট করতে থাকলো। কিন্তু এর মধ্যে শুনতে পেল যে সেকেন্ড ট্রেনটা আসতে দেরি হবে, কারণ রাস্তার মধ্যে যে কোনো একটা দুর্ঘটনা ঘটেছে, তো সেকেন্ড ট্রেনটা আসতে কিছু সময় দেরি হতে পারে। তখন গল্পকথক কি করলো? একটা টেবিলের উপর বিছানা বিছিয়ে শোয়ার ব্যবস্থা করলো, যে সে ঘুম আসবে, কারণ অনেক সময় লাগবে, ট্রেন আসতে আসতে পরের দিন ভোর হতে পারে। ঠিক সে সময় যে এই যে অসামান্য, অসাধারণ, অজ্ঞাতনামা আগন্তুক ব্যক্তিটি কি করলো? সে বলল যে আমি আপনাদেরকে একটা গল্প শোনাবো। ঠিক সেই সময়ে অসামান্য ব্যক্তিটি নিম্নলিখিত গল্প ফাটিয়া বসিলেন। সে রাত্রে আমার আর ঘুম হইল না। কে বলল সে রাত্রে আমার ঘুম হইল না? গল্পকথক। তখন
সে রাত্রে সে আর ঘুম আসতে পারলো না, কারণ এই ব্যক্তিটি একটা অদ্ভুত গল্প বলা শুরু করলো। গল্পের এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখন গল্পকথক চেঞ্জ হয়ে যাবে। এখন গল্পকথক কে হবে? এই অজ্ঞাত ব্যক্তিটি। একদম সম্পূর্ণ গল্পে এই অজ্ঞাত ব্যক্তিটির কোনো নাম উল্লেখ নেই, শুধুমাত্র তার পরিচয় দেয়া আছে, কিন্তু কোনো নির্দিষ্ট নাম মেনশন করা নাই। কোনো নাম মেনশন করা নেই, শুধু বলা হয়েছে যে এই ব্যক্তিটির নাম শ্রী দিয়ে শুরু হয়েছে। সে কারণে আমরা এই ব্যক্তিকে বলবো শ্রীজাত। কেন্দ্রীয় চরিত্র হচ্ছে শ্রীজাত। এই গল্পে আমরা কয়টি চরিত্র পাবো? 1 শ্রীজাত, 2 করিম খাঁ, 3 মেহের আলী, 4 রমণী। এই 4টি চরিত্র আমরা পেয়ে থাকবো, ঠিক আছে? আচ্ছা, এখন সেই আগন্তুক ব্যক্তি গল্পটা শুরু করলো। তার জীবনের একটি ঘটনা সে এই দুজন ব্যক্তিকে শোনাবে, ঠিক আছে? আমি কিছুটা সামারাইজ করব, হালকা একটু থিম দিয়ে দিই। সেটা হচ্ছে এই ব্যক্তিটি একজন সরকারি কর্মকর্তা, ঠিক আছে? তুলার শুল্ক, এই যে আগন্তুক